নমস্কার বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠে কিন্তু স্নান টান করে কুটুসের জন্য ভাত আর ডাল বানিয়েছি, আর এখন সেটা খাওয়ানো শুরু করে দিয়েছি। মানে ওই 7:30টার মধ্যে ও উঠে ব্রাশ করে নিয়েছে আর এখন ভাত খাওয়াচ্ছি। আর সকালবেলা এই যে ডাল ভাত খেতে খুবই কষ্ট হয়, তবে একটুখানি চিপস দিলে না দারুণ লাগে ডাল ভাতের সাথে, সেই জন্য ওই যে 2-4টে চিপস দিচ্ছি। ও তো খুব মজা করে খাচ্ছে। এমনি সময় কিন্তু একটু মসুরির ডালের সাথে 2-4 পিস আলু আর তার সাথে একটু পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন দিয়ে সিদ্ধ করে নিয়ে সেটাকে বাটার দিয়ে খাইয়ে দিই। কালকে ব্র্যান্ড নিয়েছে তখন দাঁড়াতে তো ফুলে দিতে গেলো জানে না বোকা। তাহলে রেডি? আমি হাফ রেডি। কুটুস ফুল রেডি। কুটুস ফুল রেডি। আজকে কি আছে কুটুস? আজকে স্কুলে কি আছে? পিটি? পার্কে নিয়ে যাবি? হেভি মজা হবে। পার্কে আবার ট্রেন আছে। ট্রেন আছে? সেটা চড়বি? বাবা, ম্যাম বলেছে আমি এখন স্টেশনে যেতে বলেছে। ও ম্যাম স্টেশনে আছে? আচ্ছা, তোমরাও কি স্টেশনে যাবে? হ্যাঁ। তাহলে আমি কি যাব? না, তোমার তো শরীর খারাপ। আমার শরীর খারাপ। ঠিক আছে, টিফিনটা দিয়ে দিই। এই যে টিফিন বক্স কুট্টুসের। আজও কিন্তু কুট্টুসের জন্য ছোট ছোট প্যানকেক বানিয়ে দিয়েছি কলা দিয়ে। আমি তো 4টে কলা কিনেছিলাম, আবার প্রিয়াঙ্কা বললো না ওর বাপের বাড়ি বেশ বড় বড় পাকা কলা দিয়েছে, ও 2-4টে কুট্টুসকে খাওয়ার জন্য দেবে। তো সেই জন্য এই কলাগুলো একটু গা কালো হয়ে গেছে বলে আমি ভালো করে পেস্ট করে এর সাথে আটা, চালের গুঁড়ো আর গুঁড়ো দুধ দিয়ে তারপরে কড়াইতে, শুকনো কড়াইতে বড়া বড়া মতো করে দিয়েছিলাম। তারপরে সেটাকে বাটার দিয়ে এই দেখো দিয়ে দিয়েছি ওর টিফিন বক্সে। আর কুট্টুস তাকে একটুখানি খেয়ে দেখলো কেমন হয়েছে। রিয়াকশানটা বেশ ভালোই দিয়েছে, বললো ভালো হয়েছে মাম্মাম, এটাকে তুমি রেখে দাও, আমি স্কুলে গিয়ে খাবো। তাই আর খেলো না, যেহেতু ভাত খেয়েছে সেই জন্য ওর খিদেও নেই এখন। আর সকালবেলা যখন ঘুম থেকে তুলেছিলাম তখন কিন্তু আগে ওকে রান্নাঘরে নিয়ে গিয়ে দেখিয়েছি যে ওর জন্য কী টিফিন বানিয়েছি। আর টিফিনটা দেখে কিন্তু ও খুব খুশি হয়েছিল। সবসময় একই টিফিন ভালো লাগে, একটুখানি চেঞ্জ করলে কিন্তু বড় থেকে ছোট সবারই ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখন একটুখানি মুখটা মুছে দিলাম, মানে সাইডে মনে হলো যেন একটু এঁঠো লেগে আছে তাই। আর একটু আদর করে এই যে কুট্টুস বাইকে উঠে গেছে। আর এই যে বাইকটা দেখেছো কীভাবে ধরে, মানে ওই নিজে চালিয়ে নিয়ে যায় বলতে গেলে, তোমাদের দাদাভাই জাস্ট কন্ট্রোল করে। আর আজকে কিন্তু এই যে বাইকে ছাতাটা লাগায়নি, কারণ তোমাদের দাদাভাই ওকে ছেড়ে দিয়ে এক জায়গায় যাবে। কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। তাড়াতাড়ি যা। তো ছেলে আর বাপ তো চলে গেল স্কুলে, আর ঘরটা একদম ফাঁকা। মা আর আমি আছি, বাবা তো সকালবেলা বাজারে চলে গেছে। আর এই দেখো যেই সব থালা বাসনগুলো খেয়েছিল সেগুলোও নিয়ে চলে এসেছি, আর তার সাথে সাথে গামলায় করে যত জামা কাপড় ছিল সেগুলোও নিয়ে এসেছি, এগুলোও কেচে নেব। আর সকালবেলা উঠেই কিন্তু আমার মেন কাজ থাকে ভাত বসানো, টিফিন বানিয়ে তারপরে সব জলের বোতল টিফিন রেডি করে ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে ভাত খাইয়ে রেডি করে দিলে ব্যাস। তারপরে আবার যে যাবে, মানে তোমাদের দাদাভাই, তাকেও তো একটু জল, ছাতু এগুলো তো খাওয়াতে হবে না। তো ও যখন ফিরে আসে তখন 9টা 9:30 বেজে যায়, সেই জন্য একটুখানি জল আর ছাতু দিই। তো এই যে বাপ বেটাকে খাইয়ে দাইয়ে রেডি করে বের করে দিয়ে তারপরে কিন্তু আমার এই সব কাজগুলো করে নিই। তো এটা আমার এখনকার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। আগে যখন কুটুসের সাথে স্কুলে যেতাম তখন রুটিন আলাদা ছিল, তিনজনে একসাথে রেডি হয়ে গিয়ে বকুলতলায় বসে থাকতাম। এটা প্রতিদিনের রুটিন ছিল, ভীষণ ভালো সময় কেটেছিল। কিন্তু এখন কিন্তু ওই বকুলতলাটা খুব মিস করি, বিশেষ করে এখন ঘরে আছি তো সেই জন্য বেশি মনে হয়। আমার ছেলে তো মাঝে মাঝে বলেই ফেলে, মামাম চলো আমার সাথে গিয়ে বকুলতলায় বসবে। ও এত ভিডিও দেখেছে তো সেই জন্য মাঝে মাঝে বলেই ফেলে, কিন্তু কিছু করার নেই, এখন তো বকুলতলায় যাওয়ার কোনো স্কোপই নেই। তো যাই হোক, জামা কাপড় কেচে কিন্তু রোদ্দুরে দিয়ে এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, এরপরে মুছে নেব। তারপরে কিন্তু আমি চলে যাব রান্নার দিকে। এই দেখো রান্না করতে চলে এসেছি। সকালবেলা কিন্তু একেবারে স্নান করে শাড়িটা পরে নিয়েছিলাম বলে আর আমি চেঞ্জ করলাম না, একেবারে রান্না করে স্নান করে নেবো। আমি দিনে এইভাবে 2বার থেকে 3বার স্নান করি, মানে আবার যখন ভিজ সইতে রান্না করতে যাবো তখন এসে কিন্তু আবার স্নান করব। মানে ঘরে থাকলে 3বার স্নান হবেই হবে। তো এখন দেখো এই যে ভাতের হাঁড়ি আর কড়াইতে একটুখানি ছাই লেপে নিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কালিটা উঠে যায়। আগে থেকে দিলে খুবই ভালো হয়, কিন্তু সেটা দেওয়া হয়নি, সেই জন্য সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখো বাবা কয়েকটা জ্বালানি এনে দিয়েছে, উনুন ধারে পাতা রয়েছে অনেক, কিন্তু কাঠ ছিল না বলে কয়েকটা কাঠ পাতা এনে দিয়েছে। আর মা ওদিকে সবজিগুলো কেটে দেবে, আমি হচ্ছে চালটা বসিয়ে দিচ্ছি। আর মাছ রয়েছে, সেই মাছগুলো ভাজতে থাকবে, আর ওদিকে মা সবজি কাটতে থাকলে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে কুট্টু সাজলে ওকে একটুখানি যত্ন নিতে খুবই সুবিধা হয়, সেই জন্য কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি রান্না করতে। আর এদিকে ভাতের হাঁড়িতে তো চাল আর জল দিয়ে দিলাম, আর মাছটা কিন্তু আগের দিন ফ্রিজে ছিল,
সেই জন্য বরফ জমে গেছে, জল দিয়ে দিলাম, এবার ছাড়িয়ে নেব। তবে তার আগে আমি উনুনটা ধরিয়ে নিই আর তার সাথে সাথে তোমাদের কমেন্টগুলো পড়তে থাকি। আচ্ছা, প্রথমে পড়ছি ইউটিউব থেকে শর্মেন আলী আর তৃষ্ণা চৌধুরীর কমেন্ট। তোমরা দুজনেই বলেছো দাদার বাইকের ছাতাটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আর এই ছাতাটার কথা বলি, এটা কিন্তু ভীষণ উপকার করেছে, বিশেষ করে গরমের সময় এবং এই ঝিরিঝিরি বৃষ্টিতে। তোমাদের যদি বাইক থাকে অবশ্যই কিন্তু এই বাইকের ছাতাটা কিনে নিতে পারো, খুবই কাজের আসবে। এবার নেক্সট কমেন্ট পড়ছি। অঞ্জনাদি, তুমি কমেন্ট করেছো সাবিত্রী কন্টিনিউ রাখবে, আমরা তোমাকে সাপোর্ট করতে থাকবো, বিশেষ করে তোমাকে এবং তোমার বরকে আমার খুবই ভালো লাগে। তবে তোমার বরের নামটা জানি না, আমার বরের নাম ইন্দ্রজিৎ। আর বলেছো মাসিমা মেসোমশাই অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি কুট্টুস দেবজিৎ সব সময়ের জন্য ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য, সব সময় পাশে থেকো এভাবে। এবার পড়বো ফেসবুকের কমেন্ট। প্রথমে পড়ছি শর্মিষ্ঠাদির কমেন্ট। তুমি বলেছো যে বাচ্চাকে আইসিডিএস সেন্টার থেকে ডিম দেয়, সেই ডিমটা তুমি খেয়ে নাও, বাচ্চাকে দাও না। ও দিদিভাই, বাচ্চাকে ডিম অবশ্যই দেওয়া হয়, তবে বাড়িতে আমি সিদ্ধ করেছিলাম বলে সেই ডিম দিয়েছি ওকে, এবং ও স্কুল থেকে আসলে প্রত্যেক দিনই কিন্তু ওকে ডিম সিদ্ধ খাওয়াই। বাড়ির ডিম সিদ্ধটা যেহেতু কুট্টুসকে দিচ্ছি, সেই জন্য ওই ডিমটা তো আবার কুট্টুসকে দেওয়া যায় না, মানে ওইটুকু বাচ্চা তো আর দিনে 2টো করে ডিম খাওয়ানো যায় না, সেই জন্য আমরা খেলাম গো, কিছু মনে করো না। তো যাই হোক, তারপরে আসি মালবিকা মজুমদারের কমেন্ট নিয়ে। তুমি বলেছো ভালো লাগলো তোমার জীবনযাত্রা, ছেলেকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করো, হাওড়া মন্দিরতলা থেকে বলছো। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমাকে আশীর্বাদ করো আমি যাতে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি, এবং আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। তো যাই হোক, তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসছে, এই দেখো একটা স্টেবিলাইজার নিয়ে। ওই যে বলেছিলাম না কুট্টুসকে স্কুলে দিয়ে তোমাদের দাদাভাই এক জায়গায় যাবে এই স্টেবিলাইজারটা আনতে, প্রায় 1 মাস আগে বানাতে দেওয়া ছিল, আনবে করে আর আনাই হয়নি, আর আজকে ফাইনালি তোমাদের দাদাভাই নিয়ে চলে এলো। আর জানো তো এটা ফিটিংস করা ছিল না, তার জন্য অনেকটা সময় তোমাদের দাদাভাইকে ওখানে বসতে হয়েছিল। আর এই যে বাড়ি ফিরেছে 11টা 5-এ, আর এসেই মাত্র একটুখানি জল বিস্কুট খেয়ে ছাতাটা লাগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ কুট্টুসকে আনবে, তখন যদি বৃষ্টি আসে তখন অসুবিধা হয়ে যাবে। আর এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, মানে পটল আলু আর কুলপো শাক দিয়ে মাছের ঝোল। এটা কিন্তু বেশ হালকা পাতলা হয়, খেতে কিন্তু দারুণ লাগে, কুট্টুসও খেতে পারবে, তার সাথে সাথে আমরাও। তাই এরকমভাবেই একটা তরকারি কিন্তু আমাদের রান্নাই হবে হালকা পাতলাভাবে। আর এদিকে কুঁদলি ছিল, সেই কুঁদলিটা মা কেটে দিয়েছে, কাঁকড়া দিয়ে রান্না হচ্ছে, আমার কুঁদলি তো ফেভারিট, আর এরকম চচ্চড়ি মাছের মাথা বা কাঁকড়া দিয়ে বানালে দারুণ লাগে খেতে। তো দেখো এখন বিকেল 4টে বাজে, আমি ছাদের উপর চলে এসেছি। এরকম সময় কিন্তু আমার বিয়েতে রান্না করার কথা, কিন্তু আজকে একটুখানি বৃষ্টি হওয়াতে এত ওয়েদার মানে যেমন খারাপ তেমনি কারেন্ট গোলালো, এত কারেন্ট গোলালো যে মানে কি বলবো, যে রান্না করতে যেতেই পারলাম না। তাছাড়া এমন সময় কারেন্টটা এসছে যে তোমাদের দাদাভাইয়ের শরীরটা আরও খারাপ হয়ে গেল, মানে ওর তো এমনি কাশি হচ্ছিল, তার উপরে জ্বর আর কাশি দুটোই যেন এখন বেশ লেগেই আছে। আর আমার শরীর খারাপের জন্য কিন্তু কালকেও রান্না করতে পারিনি, আর আজকে ওর শরীর খারাপ প্লাস কারেন্ট গোলালো। তো ভাবলাম যে এখন তো কুট্টুসও ঘুমিয়ে গেছে, কি করা যায়। তো আমার হাতের শাঁখাগুলো দেখো, সবসময় উনুনের কাছে রান্না করি তো সেই জন্য খুব কালো হয়ে যায়, পরিষ্কার করি কিন্তু পরিষ্কার খুব ভালো হয় না, মানে হাতের কাছে যখন মানে ওই দাঁত মাজা যে ব্রাশগুলো হয় সেইগুলো দিয়ে একটুখানি ব্রাশ করে দিই, কিন্তু তাও পরিষ্কার হয়নি। দেখো এই দেখো খুব নোংরা পড়ে গেছে। আবার এখন তো বাড়ির রান্নাগুলোও করছি, আবার ভিল স্টোরি রান্না করছি, তার জন্যই কিন্তু উনুনের কাছে এই যে এই কালোগুলো একদম ভর্তি হয়ে গেছে, কি বিচ্ছিরি লাগে তাই না। তোমরা যারা শাঁখা পড়ো কীভাবে পরিষ্কার করো অবশ্যই জানিও তো, আর আমি আজকে কীভাবে পরিষ্কার করি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শাঁখা তো পরিষ্কার করবই, তার আগে আমার কাছে কয়েকটা শাঁখা আছে সেগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বিয়ের শাঁখা, কিন্তু দেখেছো কতটা মজবুত। আর এই শাঁখাটা কিন্তু তখনকার দিনে 700 টাকা নিয়েছিল, মানে আজ থেকে 6 বছর আগে। আর বেশ সুন্দর কিন্তু শাঁখাগুলো, মজবুতও আছে। তো ওগুলো একটু ছোট হয়ে গেছে, আমি এখন মোটি হয়ে গেছি তো সেই জন্য ওগুলো আমার হাতে হয় না। আর এই যে একটা শাঁখা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার খুব ফেভারিট শাঁখা, তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল আমার স্বাদের সময়, কিন্তু একটা বেড়ে গেছে। কি করব, সব সময় না আমি ওই পরিষ্কার করার জন্য বের করতাম, আর তাতে করে না একদিন বেড়ে গেল। তো কি আর করব, যেটা একটাই আছে একটা রেখে দিয়েছি। আর এই দেখো হাতে শাঁখাগুলো বের করে নিয়ে এবার চলো আমি কিভাবে শাঁখাগুলো পরিষ্কার করি তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি বেকিং পাউডার, এটা কিন্তু একটা পাত্রের মধ্যে মানে একটা বাটির মধ্যে 1 চামচ মতো নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার ওই 1 থেকে 1.5 চামচ মতো দিলেই হবে। এটাকে মিশিয়ে তারপর দেখবে ভিনিগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফেনা হয়ে যাচ্ছে না, এটাতেই তো আসল কাজ। এবারে শাঁখার গায়ে একটুখানি লাগিয়ে 2-3 মিনিট মতো রাখার পর কিন্তু ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে, তারপরেই কিন্তু হাতে নাতে রেজাল্টটা পেয়ে যাবে। দারুণ কাজ দেয় কিন্তু,
খুব কুইক কাজ দেয়, দারুণভাবে কিন্তু এটাকে পরিষ্কার করা যায়। তোমরা দেখবে হাতের কাছে যদি কিছু না পাও এইভাবে পরিষ্কার করো, দারুণ হয়। আর একটা ভালোভাবে পরিষ্কার করা যায়, সেটা হলো কলগেট দিয়ে। এছাড়া গরম জলে শ্যাম্পু দিয়েও কিন্তু সুন্দর শাখা পরিষ্কার হয়। তো এগুলো আমি প্রায় সময় করে থাকি, একটা তোমাদের উপায় দেখিয়ে দিলাম। আর এখন দেখো এই যে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ব্রাশ দিয়ে ঘষে নিয়ে আর এখন জল দিয়ে ধুয়ে নিলাম। আর ধোয়ার পরে দেখো সাদা ধপধপ করছে, বেশ সুন্দর পরিষ্কার হয় কিন্তু। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো তোমাদের দেখাতে গিয়ে কিন্তু আমার শাখাগুলো অলরেডি পরিষ্কার হয়ে গেল। এমনি সময় তো পাই না পরিষ্কার করার জন্য, আজকে কিন্তু বেশ সুবিধাই হলো, তাই না? তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।